চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা নববর্ষ 1428-এর শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। মহাকাশ নিয়ে কৌতূহল অনেকেরই, সেই প্রাচীনকাল থেকে। তারপর তোমরা টুইন প্যারাডক্সের কথা শুনেছ। দুইটা বাচ্চা শিশুর মধ্যে জন্মের পরপরই একজনকে যদি আমরা মহাকাশ যানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে পাঠিয়ে দিই, সে মহাকাশ যানে কিছু সময় ঘুরে আসবার পর তার অপর অংশ, যমজ অংশ, তাকে একটু বেশি বয়সের দেখায়। এই যে বিষয়টা, এটা কিন্তু আজকের লেকচারের প্রতিপাদ্য বিষয় হবে। এবং তোমরা বিজ্ঞানী স্টিফেন হকিং এর কথা শুনেছিলে। উনি কিন্তু যে কাজটা করে যেতে পারেননি, চেষ্টা করেছিলেন। তোমাদের একদম ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমাদের পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে টাইম অ্যান্ড স্পেসের ঊর্ধ্বে যাওয়া, সময় স্থানের ঊর্ধ্বে যাওয়া। এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে আমরা মহাকাশের একদম দূর প্রান্ত বিন্দুতে, শেষ প্রান্তে চলে যাব আমরা। এটা করতে গেলে পদার্থবিজ্ঞানের কিছু কিছু সূত্রের সংক্ষেপণ প্রয়োজন, কনক্লুশন টানা প্রয়োজন, যেটা বিজ্ঞানী স্টিফেন করেছিলেন। তোমরা বুঝতে পারছো আজকের প্রতিপাদ্য বিষয় কি হবে? আজকের প্রতিপাদ্য বিষয় হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা তিনটে শিখন বলে করেছি, তারই একটু পরিবর্তিত রূপ। পাঠের বিষয় হচ্ছে শিখন ফল 8 এবং 9। 8 হচ্ছে মৌলিক বল সমূহের ব্যাখ্যা, ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে আমরা কথা বলবো। এবং মহাকাশ 9 নম্বর শিখন বল হচ্ছে মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতার কাল দীর্ঘায়ন, টাইম ডাইলেশন যেটা আমরা করেছি, এবং দৈর্ঘ্য সংকোচনের প্রয়োগ। এই দুটো শিখন ফল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে মৌলিক বল। আমরা জানি মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স কি। বল সেই বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুকে স্থিতিশীল করে বা করতে চায়, অর্থাৎ যা জড়তার পরিবর্তন করতে চায়। আর মৌলিক বল হচ্ছে সে বল যা অন্য কোনো যেসব বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না। আমরা দেখব পদার্থবিজ্ঞানে 4 প্রকারের মৌলিক বল আছে। 4 প্রকারের মৌলিক বল আছে। প্রথম মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল। গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাবিশ্বের প্রতিটা বস্তুকণা যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, অবশ্যই এটা আকর্ষণ বল, তাকে বলে মহাকর্ষ বল। চাঁদ পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, পৃথিবী সূর্যের মধ্যে যে আকর্ষণ বল মহাকর্ষ বল আমরা জানি। এবং মহাকর্ষ বল গ্র্যাভিটন নামক কণার বিনিময়ের মাধ্যমে এই বলটা হয়। এবং এই বলের পাল্লা, অর্থাৎ প্রভাবের সীমা অসীম পর্যন্ত বিস্তৃত। এর পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় যে বল, তাকে বলছি আমরা তাড়িত চৌম্বক বল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুটো চার্জিত কণা পরস্পরের মধ্যে যে বল লাভ করে তাকে বলছি আমরা তড়িৎ বল।
দুটো চুম্বকের মধ্যে যে বল তাকে বলছি আমরা চুম্বক বল। যদি দুটো চার্জিত কণা গতিতে থাকে তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক বল তাকে বলছি আমরা তাড়িৎ চুম্বক বল। এবং এখানে বিনিময়কারী কণার নাম হচ্ছে ফোটন। এর পাল্য কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। 3 নম্বর যে বল, এটা নিউক্লিয়াস সম্পর্কিত বল। নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর একদম মজ্জা অন্তস্থ জায়গা, যার ব্যাসার্ধ আমরা জানি 10⁻⁻15 মিটার বা ফার্মি। এবং নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙি তাহলে ওখানে প্রোটন এবং নিউট্রন পাই, যাদেরকে আমরা নিউক্লিয়ন বলছি। প্রোটন এবং নিউট্রন যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করছে তাকে বলছি আমরা সবল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয়ার বল। স্ট্রং nuclear force, strong nuclear force, বিনিময়কারী কণা হচ্ছে গ্লুয়ন। আমরা জানি প্রোটন এবং নিউট্রন হ্যাড্রন দ্বারা গঠিত। হ্যাড্রনকে ভাঙলে পরে আমরা গ্লুয়ন পাবো। গ্লুয়ন এইখানে এই বলের পাল্য হচ্ছে 10⁻⁻15 মিটার বা ফার্মি। এবং নিউক্লিয়াসের আরেকটা বল আছে, তাকে বলে দুর্বল নিউক্লিয়ার বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। এই দুর্বল নিউক্লিয়ার বলটা কি? যে বল ভারী নিউক্লিয়াসে ভাঙ্গন সৃষ্টি করে এবং ওখানে দেখবো আমরা নিউক্লিয়াস থেকে বিটা নিঃসরণ হয়, আলফা নিঃসরণ হয়। তো বিটা নিঃসরণের ফলে আমরা দেখব ইলেকট্রন, বিটা নিঃসরণ যখন হয় তখন ইলেকট্রন এবং নিউট্রন নামের একটা কণা বের হয়, যার আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে দুর্বল নিউক্লিয়াস যে কণার বিনিময়ের মাধ্যমে হচ্ছে তাকে বলছি ডব্লিউ বোসন এবং জেড বোসন। তোমরা বোসন নামটার সাথে পরিচিত আছো, কারণ বোসন হচ্ছে এস.এন. বোস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা পদার্থবিদ, যার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত করিয়েছেন। বিজ্ঞানী আইনস্টাইনের সাথে যুগ্মভাবে যার কাজ আছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বলা হয়। এবং ওনার নাম অনুসারেই কিন্তু মৌলিক কণা হচ্ছে বোসন। এই বোসন দুই প্রকার, একটা ডব্লিউ বোসন এবং জেড বোসন বা বোসন। এবং এর পাল্য হচ্ছে 10⁻⁻16 মিটার। তাহলে আমরা 4টা মৌলিক বল পেলাম: মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লিয়ার বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এবং তাদের বিনিময়কারী কণা, তাদের পাল্লা আমরা দেখেছি। এখন তাদের যদি আপেক্ষিক সবলতা আমরা চিন্তা করি, আপেক্ষিক সবলতা, সবল নিউক্লিয়ার বলের যদি আপেক্ষিক সবলতা 1 হয় তাহলে তাড়িৎচুম্বক হচ্ছে তার 100/1 ভাগ। দুর্বল নিউক্লিয়ার বল 10⁻⁻11 এবং মহাকর্ষ বল 10⁻⁻41। তোমাদের জন্য কিন্তু এইচডব্লিউ থাকবে 4টা বল, 4টি বলের তুলনামূলক আলোচনা। কারণ আজকের যে শিখন ফল দুটো, এটা কিন্তু জ্ঞান এবং অনুধাবনের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণত এখান থেকে উচ্চতর দক্ষতার বা প্রয়োগ দক্ষতার প্রশ্ন আসে না। সুতরাং তোমরা খুব লক্ষ্য করে বিভিন্ন বই ঘেটে এই তথ্যগুলা একটু পরিবর্তন করতে চেষ্টা করবে। 4টা বলকে আমরা যে কথা বলেছিলাম, বিজ্ঞানী স্টিফেন হকিং চেষ্টা করেছিলেন 4টা বলকে নিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে আসা যায় কিনা। কারণ আমরা জানি শক্তি বিভিন্ন রূপে থাকলেও শক্তি একই রূপের বিভিন্ন রকম প্রকাশ মাত্র। শক্তি সৃষ্টিও নেই, ধ্বংস নেই, যাকে বলছি আমরা শক্তির নিত্যতা সূত্র।
বা কনজারভেশন ল অফ এনার্জি। বিজ্ঞানীরা চিন্তা করেছেন বলগুলোকে যদি একটা রূপে নিয়ে আসা যেত, এই চারটা বলকে যদি একটা রূপে নিয়ে আসা যেত, আমরা যে বলতে পারতাম চারটা বল একটা বলেরই বিভিন্ন রকম প্রকাশ মাত্র, তাহলে পদার্থবিজ্ঞানের সূত্রগুলা খুব ছোট হয়ে যেত, খুব সংক্ষিপ্ত সূত্র চলে আসতো। হ্যাঁ, স্বল্প সূত্রের সাহায্যে আমরা পদার্থবিজ্ঞানকে ব্যাখ্যা করতে পারতাম। তখনই কিন্তু টাইম অ্যান্ড স্পেসে যাওয়া আমাদের জন্য সম্ভব হতো। পদার্থবিজ্ঞান এগিয়ে যাচ্ছে। স্টিফেন হকিং চেষ্টা করেছিলেন। কতটা এগিয়েছেন? যে তত্ত্বের সাহায্যে এটা করা হবে সেই তত্ত্বটাকে বলা হয় একীভূত ক্ষেত্র তত্ত্ব। একীভূত ক্ষেত্র তত্ত্ব বা ইউনিফাইড ফিল্ড থিওরি বলে, বা ইউনিফিকেশন ফিল্ড থিওরি বলে, সেই তত্ত্বের দিকে আমরা যাচ্ছি। আসলে কিভাবে হচ্ছে চারটা বলকে? আমরা বিজ্ঞানী নিউটনের কথা জানি। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র বের করেছিলেন। এর আগে যে মহাকর্ষ ছিল গোলীয় মহাকর্ষ, এবং ভূমহাকর্ষ, এই দুটো সূত্রকে বিজ্ঞানী নিউটন বিশ্বজনীন মহাকর্ষ সূত্র করেছেন। ইউনিভার্সাল গ্র্যাভিটেশন ল করেছেন 1686 সালে। 1686 বা 1687। তাহলে একটা সূত্র পেলাম, বিশ্বজনীন মহাকর্ষ সূত্র বা বিশ্বজনীন মহাকর্ষ বলের কথা বলছি আমরা। বিশ্বজনীন মহাকর্ষ বল, এটা হলো গোলীয় মহাকর্ষ বল মহাকাশের মধ্যে, আর পৃথিবীতে মহাকর্ষ বল, ভূমহাকর্ষ বল কম্বিনেশন হয়ে বিশ্বজনীন মহাকর্ষ বল হলো। এবার আমরা পরবর্তীটায় যাচ্ছি, দুর্বল নিউক্লিয় বল। তাহলে এবার তারপরে কি করা হয়েছে? ম্যাক্সওয়েল কি করলেন? তড়িৎ এবং চুম্বক বল মিলে তাড়িৎচুম্বক বল। তড়িৎ বল এবং চুম্বক বল মিলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল করলেন তাড়িত চুম্বক বল। তাড়িত চুম্বক বল 1884 সালে। মৌলিক বল, মহাকর্ষ বল, তাড়িত চুম্বক বল পেলাম। এবার তাড়িত চুম্বক বলের সাথে সবল নিউক্লিয় বল এক করে বিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম, পাকিস্তানি বিজ্ঞানী সালাম, গ্লাসো এবং ওয়াইনবার্গ বলে, তিনজন মিলে কম্বিনেশন করলেন কি? তাড়িৎ চুম্বক বল এবং সবল নিউক্লিয় বল এক। এটাকে বলা হলো তড়িৎ দুর্বল বল বা ইলেকট্রিক ফোর্স। বললেন ওনারা। সালাম, গ্লাসো এবং তিনজন মিলে করলেন, এবং 1979 সালে কিন্তু নোবেল প্রাইজ পেলেন ওনারা। কাজটা কিন্তু ওনারা করলেন 1968-তে। 1968-তে ওনারা এই কাজটা করলেন, এবং এটার জন্য 1979-তে তিনজনকেই পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে আমরা কি পেলাম? বিশ্বজনীন মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বক বল
এবং সবল নয় দুর্বল নিউক্লিয় বল মিলে এক করা হলো। আর বাকি রইল কি? সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বল, তড়িৎ দুর্বল বল এবং মহাকর্ষ বল যে তত্ত্বের সাহায্যে এক হবে সেই তত্ত্বের নাম হচ্ছে জিইউটি বা গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি বা একীভূত ক্ষেত্র তত্ত্ব। গ্র্যান্ড ইউনিফিকেশন যেটাকে বলেছিলাম আমরা গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, একীভূত ক্ষেত্র তত্ত্ব। আমরা আশা করছি খুব সহসাই পদার্থবিজ্ঞান এই গন্তব্যে পৌঁছতে পারবে এবং আমরা টাইম এন্ড স্পেসের ঊর্ধ্বে যেতে পারবো। তাহলে 8 নম্বর শিখন ফল আমরা যা করেছি তোমরা বুঝতেই পেরেছ। 4টা মৌলিক বল এবং মৌলিক বলগুলা কিভাবে সমন্বয় হয়েছে। গড়ীয় মহাকর্ষ এবং ভূমহাকর্ষ মিলে বিশ্বজনীন মহাকর্ষ বল 1687 বিজ্ঞানী নিউটন করেছেন। তড়িৎ বল চুম্বক বল মিলে তাড়িৎ চুম্বক বল বিজ্ঞানী ম্যাক্সওয়েল করেছেন এবং তাড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল সমন্বয় করেছেন প্রফেসর আব্দুল সালাম, বিজ্ঞানী গ্লাসো, বিজ্ঞানী ওয়াইনবার্গ 1968-তে করেছেন এবং নাম দিয়েছেন তড়িৎ দুর্বল বল বা ইলেকট্রিক ফোর্স। এটা করে নোবেল পুরস্কার দেওয়া হলো তাদের 1979-তে। সালাম সাহেব ইটালির ট্রিয়েস্টে কাজ করেছেন। এবং আর বাকি রইল মহাকর্ষ বল, তড়িৎ দুর্বল বল এবং সবল নিউক্লিয় বল এক করা। যে তত্ত্বের সাহায্যে করবেন বিজ্ঞানীরা সেই তত্ত্বের নাম দিয়েছেন গ্র্যান্ড ইউনিফাইড থিওরি বা গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি। বিজ্ঞানীরা এই কাজে এগিয়ে যাচ্ছেন। স্টিফেন হকিং চেষ্টা করেছেন। আমরা একটু বিজ্ঞানের শেষ বলে কোনো কথা নেই। আমরা মহাবিজ্ঞানের বিভিন্ন প্রতিভা কিন্তু এই কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেহেতু ইম্পসিবল টার্ম বিজ্ঞানে নেই, চেষ্টা চালিয়ে যাবেন, আমরা একসঙ্গে অবশ্যই সফল। তাহলে 8 নম্বর শিখন ফল আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন দিকগুলো তথ্যগুলো আমরা দিয়েছি। তোমরা ভালো করে এগুলো আত্মস্থ করে ফেলবে। তারপরে আমরা যাব 9 নম্বর শিখন ফল। শিখন ফল 9 মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতার কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচনের প্রয়োগ। আমরা দেখেছি আপেক্ষিকতার কারণে অর্থাৎ গতির কারণে স্থির অবস্থায় বস্তুর দৈর্ঘ্য যতটা, গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য কম বলে মনে হয়। তাহলে যে মহাকাশ যানটা আমরা দেখছি আমাদের চোখের সামনে পৃথিবীর থেকে যে মহাকাশ যানটাকে দেখছি, এটা যত গতিতে দূরে সরে যাবে তত দেখবো যে এটাকে অনেক ছোট মনে হচ্ছে। আবার পৃথিবীতে যখন আসতে থাকবে তাকে আমরা বড় দৈর্ঘ্যের বলে মনে করব। উল্টো বিষয়টা, মহাকাশযানের কেউ যদি পৃথিবীতে থাকা বস্তুকে দেখে আর উল্টো বিষয়টা কিন্তু হবে। আচ্ছা, এবার আমরা দৈর্ঘ্য সংকোচনের কথা বললাম। তারপর আমরা কাল দীর্ঘায়নের কথায় যাই। কাল দীর্ঘায়নে কি হচ্ছে? আমরা দেখছি যে গতিশীল কাঠামোর ঘড়িটা স্থির কাঠামোর ঘড়ির তুলনায় আস্তে চলে, অর্থাৎ মুভিং ক্লকস রান স্লো আমরা দেখেছি। এখন ধরো পৃথিবীতে কারোর যদি আমরা পালসটা দেখি, তার সময়টা মহাকাশে যখন দেখব তার সময়টা কিন্তু কি হবে? মহাকাশে ঘড়ি কিন্তু খুব স্লো চলবে কিন্তু। তাহলে পালসটা এখানে যতটা সময় লাগবে, অর্থাৎ পৃথিবীতে পালসটার পালসের সময়টা যতটা হবে মহাকাশে আমরা দেখব তার থেকে কম হবে কিন্তু। তাহলে জীবনের অঙ্ক যদি আমরা চিন্তা করি, পৃথিবীতে জীবনের অঙ্কের ডিউরেশনটা বেশি হবে, মহাকাশে কিন্তু মানে দ্রুতযান রকেটে দ্রুত মহাকাশ জানে দ্রুত বেগে গতিশীল, সেটা আলোকের গতির থেকে আমরা বেশি গতি চিন্তাই করছি না, কারণ আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের শিকার্যের 2 নম্বর শিকার্যে বলা হয়েছে আলোকের গতির চেয়ে বেশি গতিতে গতিশীল কোনো কিছুর কথা আমরা ভাবতে পারছি না। পর্যবেক্ষকের নিকট আমরা স্থির পর্যবেক্ষকের কথা বলবো। শূন্যস্থানে আলোকের বেগ স্থির মান ধ্রুবরাশি, এর বেশি আমরা চিন্তা করছি। তাহলে আলোকের গতির থেকে কম গতিতে গতিশীল যে কোনো যানের যদি কোনো পর্যবেক্ষক থাকে আর পৃথিবীতে পর্যবেক্ষক থাকে,
আমরা দেখব দুটার তুলনায় ঘড়িটা দ্রুত চলছে, কিন্তু খুব দ্রুত চলবে। কিন্তু দ্রুত চলবে মানে কি, পৃথিবীতে ঘড়ি কিন্তু চলছে খুব তাড়াতাড়ি করে চলছে, যার জন্য সময় বেশি লাগছে। আর মহাকাশযানের ঘড়ি কিন্তু চলতেই পারছে না, সময়টা কম লাগছে। এটা হচ্ছে গুণগত কথা। টুইন প্যারাডক্সের কথা আমরা প্রথমেই বলেছিলাম। জন্মের পরপরই এই যমজের মধ্যে একজনকে যদি আমরা মহাকাশযানে তুলে দেই এবং সে যদি ধরো দ্রুত গতির রকেট বা মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে যায়, ওখানে ধরো সে 60 বছর ঘুরে আসার পর পৃথিবীতে সে দেখবে তার ওর যে অপর অংশ, যমজ অংশ, তার থেকে একটু বেশি বয়সের মনে হবে। এটা আসলে গতির কারণেই হচ্ছে। অর্থাৎ স্থির অবস্থায় আমাদের যে বিষয়টা যেমন মনে হবে স্থির প্রসঙ্গ কাঠামো, আর গতিশীল মানে প্রসঙ্গ কাঠামোর কথা যে বলছি, প্রসঙ্গ কাঠামোর জড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাতেই আমরা বলেছিলাম পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল। তাহলে একটা স্থির থাকতে হচ্ছে আর একটা গতিশীল থাকতে হচ্ছে। তাহলে গতিশীল স্থির এবং গতিশীল কাঠামোর পর্যবেক্ষকগণের অনুভূতি মানে দুদিক থেকে দুরকম মনে হবে। স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামো, আর গতিশীল কাঠামোর সাপেক্ষে স্থির কাঠামোর পর্যবেক্ষকের পর্যবেক্ষণ একরকম কিন্তু হবে না। যার জন্য মহাকাশ ভ্রমণে আমাদের এই বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে হবে। এবং 9 নম্বর শিখন ফলে যে তত্ত্ব আমরা যেটা শিখেছিলাম, এল সমান দৈর্ঘ্য সংকোচনে এল সমান এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। স্থির দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য, এটা হচ্ছে গতিশীল কাঠামোর দৈর্ঘ্য। এবং আমরা কাল দিগন্ত থেকে দেখেছি টি সমান টি নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি কাঠামোর বেগ। এই টি নট ছিল সচল কাঠামোর সময় ব্যবধান, আর টি ছিল অচল কাঠামো বা স্থির কাঠামোর সময় ব্যবধান। টি নট হচ্ছে প্রকৃত সময়। এই দুটো আমরা গত ক্লাসে আমরা করেছি, প্রান্তিক সমস্যা করেছি। তাহলে 9 নম্বর শিখন ফল এরই প্রয়োগ। মহাকাশ ভ্রমণে আসলে এই দুটো বিষয় আমাদের লক্ষ্য করতে হয়। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এই বিষয়গুলো আমরা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। আজকে আবার 8 নম্বর চ্যাপ্টারে এসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8 নম্বর চ্যাপ্টারে এসে আবার আমরা আলোচনা করে নিলাম যে আসলে মৌলিক বলগুলা কি কি, তাদের নাম, তাদের পারস্পরিক তুলনা। তারপরে আমরা দেখে নিয়েছি 4টা বলকে এটা তত্ত্বের সাহায্যে প্রকাশ করা হবে। সেই তত্ত্বটাকে বলেছি জিইউটি বা গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি তত্ত্ব। তারপরে আমরা মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতার তত্ত্ব, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচের প্রয়োগ নিয়ে আমরা কথা বলেছি। আগামী ক্লাসে আমরা তোমাদের জন্য পরবর্তী যে শিখন ফলের দিকে আমরা আলোচনা করব। তোমরা এটা আজকের যে দুটো শিখন ফল এটা ভালো করে তোমরা লক্ষ্য করবে। আর করোনা মহামারীর যে প্রাদুর্ভাব বেড়েই যাচ্ছে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই শরীর চর্চাটা করবে। তোমরা সব দিক থেকে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। সবাই ভালো থেকো তোমরা।